নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন আশুতোষ ভট্টাচার্যের লেখা অনভ্যাসের ফোঁটা। কেরানির জীবনে বিশ্রাম কথাটি উপলক্ষ করেই মনে হয় পেয়াদার আবার শ্বশুরবাড়ি। কিন্তু বিজনের মনে হলো পেয়াদার যদি বা শ্বশুরবাড়ি জুটেও যায়, কেরানির জীবনে বিশ্রামের আশা একেবারেই নেই। পাছে চাকরি যায় এই ভয় নাকি তাদের মরতেও ভয় করে। কিন্তু এইমাত্র তার 1 মাসের ছুটির মঞ্জুরিপত্রখানা হাতে এসে তাকে আশ্বস্ত করল এই 1 মাসের মধ্যে মরলেও তার চাকরি যাবে না। সুতরাং সে এখন যা ইচ্ছে তাই করে যেতে পারে, যা ইচ্ছে করা যায়। এমনকি বড় সাহেব থেকে বড়বাবু পর্যন্ত সকলের মাথা কেটে গেন্ডুয়া খেলবার কল্পনা দিনে অন্তত 10 বার করেও এই 1 মাস ছুটিটা কী উপায়ে ঠিক ভোগ করা যায় বিজন 3-4 দিনেও তা স্থির করতে পারল না। সে যে এই কদিন এমনি ঘুমিয়ে আর পথে ঘুরে কাটাবে তা কোনো রকমেই হতে পারে না। যা হোক, একটা মনোমতো কিছু করতেই হবে। কিন্তু জীবনে জ্ঞানের উন্মেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধারাবাহিক 10টা 5টা যার অভ্যেস হয়ে গেছে, তার পক্ষে সাহেব আর বড়বাবুকে অসাক্ষাতে 2-4টি অশ্রাব্য কটূক্তি করে গালি দেওয়া আর প্রত্যক্ষে আভূমি সেলাম বাজানো যতটা সহজসাধ্য, ভেবে মনোমুগ্ধকর কিছু স্থির করা ততটাই দুঃসাধ্য। শ্রান্ত হয়ে বিজন স্থির করল সবিতাকে ডেকে একটা পরামর্শ করবে। অবশ্য এই কাজটাতে নিজেকে অনেকটা খাটো করতে হবে, কিন্তু উপায় কি? তাছাড়া কালিদাস বলেছেন সচিব। সুতরাং সবিতার সঙ্গে পরামর্শ করাই স্থির। কিন্তু গত 10 বছরের দাম্পত্য জীবনের মধ্যে মাসের পর মাস একমাত্র অর্ধজাগ্রত অবস্থায় যার সঙ্গে সাক্ষাৎ ঘটে তার সঙ্গে। কিন্তু বিজনকে এই অশোভন অবস্থার হাত থেকে রক্ষা করল সবিতা স্বয়ং। সেদিন দিবানিদ্রা সেরে বোধ করি কোনো কাজেই আসক্তি না থাকাতে বিজন বিরস বদনে ঘরের মধ্যে চুপ করে বসেছিল। সবিতা হাসতে হাসতে কাছে এসে বলল, একটা কাজ করবে, করো তো বলি। বিজন তো অবাক। এমনভাবে সেধে কোনো কিছু সবিতা কোনোদিন বলে না, অথচ কি যে বলে বসবে তা বুঝে নেবার অভ্যাসও বিজনের নেই। সে মুখখানাতে রাজ্যের ঔৎসুক্য নিয়ে সবিতার দিকে চাইল। তার মুখ থেকে কোনো কথা বের হলো না। সবিতা বিজনের অবিন্যস্ত চুলের গোছার সদ্গতি করতে করতে বলল, কি গো, চুপ করে গেলে যে একেবারে? হ্যাঁ, কি করি বলো? অনেক দিন এক জায়গায় বাস করি সত্য, কিন্তু তোমার এ মূর্তি কখনো দেখিনি। কথাটায় দোষ কিছু ছিল না, কিন্তু দোষ ঘটল তার বলার নির্লিপ্ত ভঙ্গিতে। সবিতা আহত হয়ে বলল, কি মূর্তি আবার দেখলে? কথা ছিঁড়ে দেখো, আমি কি মূর্তি দেখাতে এসেছি বলে বলে বোধহয় একটা মেয়েলি ছড়া কাটতে যাচ্ছিল। বিজন বাধা দিয়ে বলল, আহা, আমি কি তাই বললাম? আর যদি বলেই থাকি, গুরুতর অপরাধ কিছু তো হয়নি তাতে। এখন বলো, কি বলতে এসেছিলে? থাক, আর বলে কাজ নেই, জানোই তাই। আমি তোমাকে বাহার দিয়ে রূপ দেখাতে এসেছি না? বিজন দেখল প্রমাদ উপস্থিত। বেফাঁস কথাটা বলে যে আগুন জ্বালিয়েছে, 7 সমুদ্রের জলেও সে আগুন নিভবে কিনা কে জানে। তথাপি শ্রীদুর্গা বলে প্রস্থান পরায়ণে গৃহিণীকে তুষ্ট করতে দ্বিতীয়বার চেষ্টা করতে উদ্যত হল। সে বলল, আরে রাগ করে তো চললে, কিন্তু একটা মজার খবর আছে, তোমায় শোনাবো বলে বসে রয়েছি, তা জানো? বিজনের হাতখানা কাঁধ থেকে বিরাগ ভরে সরিয়ে দিয়ে সবিতা ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো এবং সগর্জনে যা বলে গেল তার ভাবার্থ হৃদয়ঙ্গম করতে বিজনের বুদ্ধি ওলট পালট হয়ে গেল। সে শুধু ভাবতে লাগল, বড়বাবুর মন জোগানো আর এই সবিতার মন জোগানো, এই দুয়ের মধ্যে প্রভেদ কোনখানটায়। ভেবে ভেবে বোধ হয় কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে চলেছে, এমন সময় জ্যেষ্ঠ পুত্র এসে সংবাদ দিল, রক থেকে পড়ে গিয়ে খুকির কপাল কেটে গেছে। রক্ত যা পড়ছে সবই লাল। একে কপাল কাটা, তাতে রক্তপাত, এবং সেই রক্ত যখন সমস্তই লাল,
বিজনের রক্ত তখন হিম হয়ে গিয়েছে। চোখের সামনে আপিসের বড় সাহেব, বড়বাবু, আরদালি, খোঁড়া মেম, মায়ের ডালহৌসি স্কোয়ার যুগপৎ তাণ্ডব জুড়ে দিল। সে যে এই অবস্থায় কি করবে কিছুই তার বোধগম্য হল না। পিতার সঙ্গে যথেষ্ট পরিচয় না থাকলেও তার মনোজগতের কোনো রাজ্যে যে বিপ্লব বেঁধেছে এ বুঝতে পেরে এবং এই ক্ষেত্রে তার নিজের কিছু করবার উপায় না থাকায় বালকের একমাত্র আশ্রয়স্থল মায়ের কথা মনে পড়ে গেল। সে ভয়ে ভয়ে প্রশ্ন করল, মাকে ডাকবো বাবা? বিজনের দেহের সমস্ত রক্ত তখন মগজে চড়বার উপক্রম করছে। নিচে খুকির তারস্বরে চিৎকার, সবিতার সানুনাসিক তর্জন ও ঝিয়ের অসংলগ্ন উচ্চধ্বনি, এই সবগুলির সমবায়ে যে ঐক্যতান শুরু হয়েছে তাতে রক্ত মাথায় চড়ে না এমন জমাট রক্ত দুর্ঘট। বিজন ক্ষিপ্তপ্রায় হয়ে পুত্রের গালে প্রচণ্ড চপেটাঘাত করে তাকেও ওই ঐক্যতানের বাদক করে দিল এবং এক মুহূর্ত সেই তান ধরা ছেলেটার মুখের প্রতি রক্তনেত্রে তাকিয়ে আলনা থেকে হাতের কাছে যা পেল একটা টেনে নিয়ে ফিরে চাইতেই দেখল কপালে ফেটি বাঁধা খুকিকে কোলে নিয়ে সবিতা দ্বারদেশে দণ্ডায়মানা। তার পরিধেয়ের সর্বত্র খুকির কপাল কাটার চিহ্ন বর্তমান। দেখে বুঝল ছেলের কথা খাঁটি সত্য। খুকির কপাল থেকে যে রক্ত পড়েছে তা বাস্তবিকই লাল। কিন্তু বিজন যতই রক্তের বর্ণ সম্বন্ধে সন্দেহহীন হতে লাগল তার নিজের রক্ত ততই জমাট বাঁধতে লাগল। সে মুহূর্তমাত্র বিলম্ব না করে আলনা থেকে যা নিয়ে কাঁধে ফেলেছিল তা পুনর্বার যথাস্থানে রেখে শয্যা আশ্রয় করল। এতক্ষণ যে ঐক্যতান তাকে পাগল করে তুলেছিল তার কানেও প্রবেশ করল না। কিছুক্ষণ পরে সে শুনল সাহেব তাকে খাস কামরায় ডেকে বলছে এরকম করে ছেলে ঠ্যাঙালে তার চাকরি যাবে। ধর্মর করে বিছানায় উঠে বসে বিজন দেখল সাহেবের খাস কামরা নয়, সে আপন শয়নগৃহে বসে। সামনে দাঁড়িয়ে সাহেব নয়, সবিতা তাকে চা খেতে বলছে। সকালে উঠে বিজন সবেমাত্র চায়ের কাপে মুখ দিয়েছে এমন সময় সবিতা এসে বলল, আজ একবার সুষমার ওখানে যাও, 2 মাস ধরে সে বলে পাঠাচ্ছে, তোমার আর হয়েই ওঠে না। সবিতার কথার ধাঁচ দেখেই বিজনের বুকের মধ্যে দুলে উঠেছিল, তাই চায়ের পেয়ালা সরিয়ে রেখে পত্নীর মুখের প্রতি শঙ্কিত দৃষ্টিতে চেয়েছিল। কিন্তু পেয়ালাটা যে কোথায় নামিয়ে রাখা হয়েছে তার সেদিকে খেয়াল ছিল না। সুতরাং খাটের প্রান্ত থেকে তীক্ষ্ণ চিৎকার এবং স্ত্রীর মুখ থেকে কাতরোক্তি বের হতেই বিজন দেখল যেখানটায় কাপটি নামিয়েছিল সেখানটা খাটের অংশ নয়, খুকির মাথা। পেয়ালা অবলম্বন না পেয়ে অন্তরস্থিত ধুমুদগারী সমস্ত তরল পদার্থটুকু খুকির সর্বাঙ্গে উজাড় করে দিয়ে সবিতার পায়ে লোটাচ্ছে। জ্বালায় খুকির গৌর অঙ্গ রক্তাভ হয়ে উঠেছে। বিজন কি করবে স্থির করতে না পেরে ঘরের কোণ থেকে একটা বোতল তুলে নিয়ে দ্রুত পদে খাটের দিকে আসতেই সবিতা বলে উঠল, চা ঢেলে মেয়েটাকে তো পোড়ালে, এখন স্পিরিটের বদলে কেরোসিন দিয়ে আরো একটু জ্বালাও। একটা কাজের যদি ছিঁড়ি থাকে, তুমি আপিসে কাজ করো কি করে তাই ভাবি। বিজনের প্রাণ তখন পালাই পালাই করছে। সে ত্রস্তে বোতলটা যথাস্থানে রাখতে গিয়ে সেটিকে ভেঙে ঘরময় কেরোসিন ঢেলে স্ত্রীর মুখের দিকে একান্ত বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সবিতা বালিশের তলা থেকে একটা দেশলাই বের করে বিজনের গায়ে ছুঁড়ে দিয়ে বলল, এবার বাকিটুকু সেরে ফেলো, লঙ্কা কাণ্ড হয়ে যাক। বিজন ছোট করে বলল, ওই অসাবধানে রাখতে গিয়ে। থাক, আর তোমাকে সুর ভাঁজতে হবে না। এমন মানুষ নিয়েও পড়েছি যে 2 মিনিট যদি সুয়াস্তি পাই। বিজন দেখল আজ আর নিস্তারের আশা নেই। সে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি তাহলে সুষমার ওখানেই যাই। সে তোমার ইচ্ছে, আমি তো তখন থেকেই বলছি। কিন্তু এইসব ছড়ানো রইল, এগুলো বাইরে যাবে না দাঁড়িয়ে রাগিনী ভাজবে? তোমার জ্বালায় কোথায় যাব বলো তো? বিজন দেখল আর সেখানে অপেক্ষা করা সুবিধে নয়। চাদরখানি টেনে নিয়ে সে বের হয়ে পড়ল। কিন্তু কপাল যার ভাঙে তার সব দিক দিয়েই ভাঙে। সুষমা বিজনের ছোট বোন পল্লীগ্রামে বিবাহ হয়েছে। ইচ্ছামতো দাদার কাছে যাওয়া তার ঘটে ওঠে না।
আর বিজন একলা লোক, অফিসার ঘর, ঘর আর অফিস, ক্রমাগত এই করে 6 মাসের মধ্যেও একবার তার সংবাদ নিতে পারে না। আজ সবিতার তাড়া খেয়ে এবং বুদ্ধির দোষে যে কাজ করে ফেলেছে, তার ফলভোগের হাত থেকে উদ্ধার পাবার আশায় বিজন সুষমার বাড়ি এসে উপস্থিত হল, কিন্তু তার সাক্ষাৎ পেল না। তখন বেলা প্রায় 12টা হবে। অভুক্ত চিন্তাহত বিজন দেখল সুষমাদের সদরে তালা বন্ধ, বাড়িতে কেউ নেই। লোকমুখে শুনল সুষমার ভাগ্নির বিবাহ উপলক্ষে তাদের বাড়ির সকলে কুটুম্বিতা রক্ষা করতে গেছে। বিজনের মনের মধ্যে তখন বারবার করে অফিসের কেশববাবুর কথাটাই উঠতে লাগল। কেশববাবু কেরানি, পুরুষানুক্রমে একই অফিসে কাজ করে কেরানি হিসেবে কৌলিন্য অর্জন করেছেন। তার 33 বছরের কর্মজীবনের মধ্যে একদিনও অনুপস্থিতি বা বিলম্বে উপস্থিতি নেই। বিজনের ছুটি নেবার অভিলাষ জেনে তিনি বলেছিলেন, ও কাজটি করো না ভায়া, আয়ুক্ষয় হবে। বিজনের মাত্র কয়েক বছরের অভিজ্ঞতা। কেশববাবুর কথার গূঢ় অর্থ না বুঝে সে একটু বিদ্রূপের হাসি হেসেছিল। কেশববাবু তাতে বলেছিলেন, ওটা মোটেই হাসির কথা নয়। কর্তারা বলতেন বাঙালির প্রাণ তেলে জলে, কিন্তু এখন আর সেদিন নেই। এটা হলো বিজ্ঞানের যুগ, সভ্যতার আবহাওয়া, তাই বাঙালির প্রাণ 10টা 5টায় পৌঁছেছে। নিয়ম মতো ওইটারই অনুশীলন করো, আয়ু বাড়বে। বিজন দেখল কেশববাবুর কথায় কোথাও এতটুকু মিথ্যার স্পর্শ নেই। 1 মাস ছুটির 6 দিন মাত্র কেটেছে, এরই মধ্যে তার বিড়ম্বনার সীমা নেই। আরও কিছুদিন এইভাবে কাটলে পরমায়ু ক্ষয় হতে কিছুমাত্র বেগ পেতে হবে না। অথচ বোনের বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বাঙালির জীবনে 10টা 5টা যে কতখানি, তা ভাবলে দিনমানে আর অন্ন জুটবে না। সুতরাং মনে মনে সবিতার আর মুখে সুষমার মুণ্ডপাত করতে করতে বিজন স্টেশনের দিকে পা বাড়াল। বিজন স্টেশনের কাছে এসে দেখল গাড়ি ছাড়ে ছাড়ে। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পুল পার হতে ট্রেনখানি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। বিজন ক্রুদ্ধ দৃষ্টিতে সেই দিকে চেয়ে দেখল গাড়ির বেগ দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। বিজন পুলের ওপর দাঁড়িয়ে মনে মনে রেল কোম্পানির 14 পুরুষের জন্য নরকের ব্যবস্থা করতে করতে সেই অদৃশ্যপ্রায় ট্রেনখানির দিকে একদৃষ্টে চেয়ে রইল। কতক্ষণ সে এইভাবে রৌদ্রে দাঁড়িয়ে চিংড়ি পোড়া হয়েছে তা বিজন জানে না, কিন্তু তার খেয়াল হলো টিকিটবাবুর কণ্ঠস্বরে। তিনি আইন মতো বিজনের টিকিট দেখতে চাইলে সে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, টিকিট এখনো কিনিনি। গাড়ি ফেল করেছেন বুঝি? তা না হলে কি আর এখানে দাঁড়িয়ে তামাশা দেখছি? কলকাতার গাড়ি তো। হ্যাঁ, তাহলে থাকুন 3টে অবধি, তার আগে আর গাড়ি নেই। এই শুভ সংবাদ জ্ঞাপন করবার পুরস্কার স্বরূপ লোকটার মুখে একটা ঘুষি মারবার প্রবৃত্তি বিজনের সজাগ হয়ে উঠেছিল। কিন্তু অনতি দূরে খাঁকির পোশাক আর লাল পাগড়ি পরা 7 ফিট উচ্চ মূর্তিটিকে নাল পরানো নাগরা জুতোর শব্দ করতে করতে পরিক্রমণ করতে দেখে সে প্রবৃত্তি দমন করতে হল। ঠিক সন্ধ্যায় মনে এবং দেহে বিরক্তি ও শ্রান্তি নিয়ে গৃহে ফিরে বিজন দেখল তার গৃহ জনশূন্য। ছুটি পেয়ে সবিতা সেদিন বায়োস্কোপে গেছে। শয়নগৃহে প্রবেশ করবার উপায় নেই, সুতরাং ঝিকে ডেকে বৈঠকখানার দরজা খুলে গৃহিণীর প্রত্যাগমনের অপেক্ষায় ধূলিমলিন জীর্ণ শতরঞ্জির উপর অবসন্ন দেহ এলিয়ে দিল। 2-3 দিনের শারীরিক ও মানসিক বিকারের ফলে বিজনের উৎসাহের উত্তাপ একেবারে 90 ডিগ্রিতে এসে পৌঁছেছে। না ঘরে না বাইরে কোথাও গিয়ে এই অবসন্নতা দূর হয় না। বেচারি প্রায় হাল ছেড়ে দিয়ে ঘটনাচক্রের আবর্তনের মুখে নিজেকে সঁপে দেবে কিনা ভাবছে। এমন সময় কলেজের বন্ধু অজিত এসে তাকে শিকারে নিয়ে গেল। শিকার কাজটার প্রতি বিজনের আবাল্য একটা লোভ আছে, কিন্তু শিকার করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে শিকারী যে স্বয়ংই শিকার হয়ে ফিরেছে, কোনো ক্ষেত্রে বা ফেরেনি, এমন দৃষ্টান্ত বিরল নয়। সুতরাং পাছে শিকার করবার পরিবর্তে শিকার হয়ে ফিরতে হয়, এই আশঙ্কাই তাকে প্রতিবার এই দুঃসাহস থেকে নিবৃত্ত করেছে। সবিতা অবশ্য এই কথাটা অন্যরকম করে বলে। সে বলে শিকার হবার ভয় নয়, তারই ভয়ে বিজন এই রকমের আরও বহুবিধ বাসনা থেকে দূরে রয়েছে। প্রকৃত ঘটনা যাই হোক,
শিকার কাজটা বিজন নিজ হাতে কোনোদিন করেনি, স্বচক্ষে দেখেছে বলেও মনে হয় না। তাই অবসন্ন দেহ ও মনের সজীবতা পুনরানয়নের আশায় বন্ধুর সঙ্গে শিকারে যাবার পূর্বে কাজটা যে নিতান্তই আশঙ্কাজনক এই কথাটা সবিতা বিজনকে জানিয়েছিল। কিন্তু সে তখন মরিয়া, সুতরাং ভয় বা অন্য কোনো কারণে পশ্চাৎপদ হওয়ার লক্ষণ তার ভেতর দেখা গেল না। বিশেষত সবিতা সতর্ক করে দেবার পর সে বোধ করি এই ভাবটাই স্ত্রীকে এবং বন্ধুকে জানাতে চাইল যে সে একান্তই স্ত্রীজিৎ নয়। বিজন যাবেই স্থির হতে সবিতা জিজ্ঞাসা করল, শিকার করতে তো যাচ্ছ, এদিকের সব কি হবে? বিজন ফাঁক পেয়ে জবাব দিল, হ্যাঁ, আমার জন্যে কিছু আটকাবে না। না আটকালেই ভালো, কিন্তু ফেরা হবে কবে? না ফিরলেই বা ক্ষতি কি? সবিতা কিছু বলবার পূর্বেই বিজন বন্ধুর আহ্বানে বের হয়ে গেল, কিন্তু মনটা কেমন খুঁতখুত করতে লাগলো। কিন্তু শিকার অর্থে যারা বাঘ বা ওই শ্রেণীর কোনো জীবের সংহার বুঝে থাকে তাদের বলা দরকার যে অজিত বিজনকে নিয়ে যে শিকারে গেল তা ব্যাঘ্র শিকার নয়, পক্ষীবধ। কাজেই আশঙ্কার কিছু নেই। কিন্তু বিজন শিকার বলতে পাখি মারা না বুঝে ভীষণ কিছুর একটা কল্পনা করে মনে মনে উদ্বিগ্ন হচ্ছিল। অথচ অজিতকে জিজ্ঞাসা করে পাছে খেলো হতে হয় এই ভয় কথাটা পরিষ্কার করে নিতে পারছিল না। কিন্তু তার গ্রহের ফেরে যে পাখি সেদিন বাঘ হয়ে দাঁড়াবে তা কে ভেবেছিল? বন্দুক নিয়ে দুই বন্ধু আগে পেছনে চলেছে। অজিত ঊর্ধ্বমুখে পাখির সন্ধান করে, আর বিজন পেছনে ভয়ত্রস্ত নেত্রে তিন দিক দেখতে দেখতে যাচ্ছিল। কি জানি ঝোপঝাড়ের ভেতর থেকে যদি তাঁরাই কেউ বের হয়ে পড়েন। কিছু দূর অগ্রসর হয়ে অজিত বলল, এই বিজন, এ ঝাঁক থেকে দু চারটে মারা চাই। কিন্তু কোনো সাড়া নেই। অজিত ফিরে দেখে বিজন পেছনে নেই। চারিদিকে চেয়ে দেখল, যতদূর দৃষ্টি চলে বিজনের চেহারা কোথাও দেখা যায় না। অজিত চিৎকার করে ডাকল, কিন্তু প্রত্যুত্তর নেই। অজিত যেদিক থেকে এসেছিল ফিরে সেই দিকেই চলতে লাগল, কিন্তু দুদিকে মাথা সমান উঁচু ঘাসবন ছাড়া কোথাও কিছু সে দেখতে পেল না। অজিত দাঁড়িয়ে পড়ে একটা নিশানা করবার উদ্যোগ করছে। হঠাৎ বন্দুকের শব্দে চমকে সেই শব্দ লক্ষ্য করে ছুটল এবং অল্পকালের মধ্যেই একটা জলার ধারে উপস্থিত হয়ে দেখল এক হাঁটু জলে দাঁড়িয়ে বিজন পেছন ফিরে তাক করছে, আর কিছু দূরে একটা শেয়াল বন্দুকের শব্দে ভয় পেয়ে পেছনের দুই পায়ের মধ্যে ল্যাজ প্রবেশ করিয়ে দিয়ে পালাচ্ছে। অবস্থা দেখে অজিতের ব্যাপার বুঝতে বিলম্ব হলো না। বুঝল এই শ্রীগালি বিভ্রাট বাঁধিয়ে সরে পড়ছে। সে হেঁকে বলল, এই ভয় নেই, ওটা বাঘ নয়, শিয়াল। শিয়াল কি বাঘ তা ভালো করে দেখবার পূর্বেই মাত্র জঙ্গল নড়তে দেখে বিজন এই জলায় এসে নেমেছে এবং এক হাঁটু জলে পেছনের অদৃশ্য জন্তুর প্রতি বন্দুক উদ্যত করে দাঁড়িয়েছিল এবং ভয়কম্পিত হাতের বন্দুক তার অজ্ঞাতে কখন যে আপনা থেকেই ফায়ার হয়ে গিয়েছিল তা সে বুঝতেই পারেনি। বিজনের মনে বোধ হয় তখন এই ভাব যে বাঘ যদি নিতান্তই তাকে ধরে তো অলক্ষ্যে ধরুক, ধরলেও সে তো আর ব্যাপারটা দেখতে পাবে না। সে ব্যাপার না দেখলেও বন্ধুর অবস্থা দেখে অজিতের হাস্য সম্বরণ করা কঠিন হলো। কিন্তু এই অবস্থায় হাসলে পাছে বন্ধুর প্রাণে ব্যথা লাগে, এই ভয়ে অজিত গিয়ে তাকে সাহস দিয়ে জল থেকে তুলল এবং অনেক প্রমাণ প্রয়োগ করে তাকে বিশ্বাস করালো যে বন থেকে যে প্রাণীটি বের হয়েছিল সেটি বাঘ নয়, শেয়াল। কিন্তু শিকার সে যাত্রা আর করা হলো না, কারণ শেয়াল যেকালে বেরিয়েছে বাঘ যে বের হবে না তাকে শপথ করে বলতে পারে। ফলে দুই বন্ধু কাল বিলম্ব না করে কলকাতার দিকে অগ্রসর হলো। এবার বিজন আগে, অজিত পেছনে। অজিতের কথায় বিশ্বাস হলেও কি জানি দৈবের কথা তো বলা যায় না, তাই বিজন বন্দুক বাগিয়ে ধরে আগে আগে চলতে লাগলো। হঠাৎ বাম দিকের ঘাসবন নড়ে উঠতেই বিজন দূরে সরে যাবার আশায় বনের দিকে মুখ করে লাফ দিল এবং ব্যাপারটা অজিতের মাথায় আসবার পূর্বেই পাশের এক গর্তে পড়ে গেল। ফলে একখানি পা মুচকে বিজন রাত্রি 1টায় বাড়ি ফিরল।
বিজনের অবস্থা দেখে সবিতা হাসবে কি কাঁদবে স্থির করতে পারল না, কিন্তু তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল যে ভবিষ্যতে কোনো কারণে আর এইভাবে স্বীকার করতে বিজন যাবে না। দিন তিনেক বিশ্রাম ও যন্ত্রণা ভোগের পর বিজনের ভাঙা পা জোড়া লাগল, কিন্তু ভবিষ্যৎ দিন কটা যে কি করে কাটাবে এবং যে দুর্ভোগ ছুটির প্রথম দিন থেকে আরম্ভ হয়ে ক্রমাগত বৃদ্ধির দিকেই চলেছে তার শেষই বা কী উপায় হবে ভেবে স্থির করতে বিজনের দুর্বল মস্তিষ্ক ঘুরে গেল। এক এক করে অনেক প্রকার উপাদানের কথা ভেবে শেষে স্থির হলো এই কদিন একেবারে চুপচাপ বাড়িতে বসে কাটিয়ে দেবে, সংসারের কোনো ঝঞ্ঝাটে মন খারাপ করে একান্ত বিশ্রামের ব্যাঘাত ঘটাবে না। বিশ্রামের শ্রেষ্ঠ সুখ শয়নে। বিজন সকালে জলযোগ করে শয্যা গ্রহণ করল। নিদ্রা ছিল সাধা, শয়নমাত্র নিদ্রাকর্ষণ হল। কতক্ষণ ঘুমিয়েছিল তা বোঝবার আবশ্যকতা নেই, সে বোঝেও নি, কিন্তু বড় বড় চুলগুলোয় প্রবল আকর্ষণে ঘুম ভেঙে চেয়ে দেখল খুকি সাগ্রহে তার চুল ধরে টানাটানি করছে। আগ্রহ প্রচুর থাকলেও খুকির উদ্দেশ্য বোঝবার শক্তি বিজনের হল না, হলো প্রবল ক্রোধ। কিন্তু ক্রুদ্ধ দৃষ্টিতে ক্ষুদ্র প্রাণীটির দিকে তাকাতেই সে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে বাড়ি মাথায় করল। হঠাৎ নিদ্রাভঙ্গে এবং খুকির কর্ণবিদারী চিৎকারে বিজনের চিত্ত বিরক্তিতে ভরে গেল। অথচ এই সানাইয়ের পোঁ ধরার একঘেয়ে সুর বন্ধ করতে না পারলেও ঘরে থাকা অসম্ভব। তাই কোন উপায়ে খুকির ক্রন্দন নিবারণ করা যায় তা ভেবে স্থির করবার পূর্বেই পদশব্দে চমকে চেয়ে দেখল তার শঙ্কা অমূলক নয়, দ্বারদেশে সবিতা এসে দাঁড়িয়েছে। সুতরাং এখন কিছু শোনবার জন্য প্রস্তুত হওয়া ছাড়া উপায়ান্তর নেই। বিজন হাতের কাছে খুকিকে পেয়ে তাকেই কোলে টেনে নিল। সবিতা দুমদুম করে ঘরের মধ্যে প্রবেশ করে খুকিকে নেবার জন্য হাত বাড়াতেই বিজন ভয়ে ভয়ে বলল, থাক থাক না, বেশ তো রয়েছে আমার কাছে। অত ভালো মানুষই তার কাজ নেই, কাজের ঝঞ্ঝাটা মেয়েটার খোয়ার হবে তাই রেখে গেলুম, তা তাকে কাঁদিয়ে এখন সোহাগ হচ্ছে। আরে তোমার কাছে থেকেও তো মাঝে মাঝে কাঁদে, আজ না হয়। কথাটা আর শেষ করতে হলো না, সবিতা মেয়েকে টেনে নিল। কিন্তু ব্যাপারটা বিজনের ভালো লাগলো না, একটু রাগও হলো। সে বলল, এই মেয়ে নিয়ে যাচ্ছ, কিন্তু যদি কাঁদে দেখবে মজা। মজা তো রোজই দেখে আসছি, আজ আর নতুন কি দেখব? এখন দাও খুকিকে। বিজনের কাঁধে ভূত চেপে গেল। সে বলল, না দেব না, তুমি কি মনে করেছো যা নয় তাই? তুমি মেয়ে দেবে কি না বলো? না, আমার যখন ইচ্ছে তখন দেব। সে খুকিকে জোরে কোলে চেপে ধরল। সবিতা সরে দাঁড়িয়ে একবার স্বামীর মুখের দিকে চাইল, তারপর বলল, মেয়ে রাখছো, কিন্তু আমি আর ওকে ছোব না, এই বলে যাচ্ছি। বিজন সবিতার মুখের দিকে চেয়ে দেখল সেখানে যে ভাব আজ ফুটে উঠেছে তাতে প্রলয় ঘটা বিচিত্র নয়। মেয়ে নিয়ে কাড়াকাড়ি না করলেই ভালো হতো, কিন্তু যা হয়ে গেছে তা আর ফিরবে না। তথাপি শেষ চেষ্টা করে দেখবার আশায় সে বলল, আচ্ছা নিয়ে যাও। আমার বয়ে গেছে। সবিতা চলে গেল। বিজন দেখল ভুলের মধ্যে দিয়ে যে ভার আজ তার কাঁধে চাপল, এ বয়ে বেড়ানো আর কোদাল কোপানোর মধ্যে মূলত প্রভেদ নেই বললেই চলে। ঘণ্টা দুই মেয়ে কোলে করে বসে থাকবার পরেও মেয়ের মা মেয়ের খোঁজে এলো না। অধিকন্তু মেয়ে তখন ক্ষুধায় অস্থির। বেচারা খুকিকে কোলে নিয়ে রান্নাঘরের দ্বারে এসে উপস্থিত, কিন্তু কোনো সাড়া শব্দ ভেতর থেকে এলো না। অগত্যা বিজন বলল, এই খুকির খিদে পেয়েছে বোধ হয়। কোনো জবাব এলো না, কিন্তু স্টোভ, কড়া আর দুধ 3 ভাগে দ্বারের কাছে এসে রয়ে গেল। বিজন দেখল বিরাট ব্যাপার। সে মিনতির সুরে বলল, ও কি আর আমি সুবিধে করতে পারবো? ও যে নানা ভজকট। কিন্তু ঘরের মধ্যে যে মানুষ আছে এরূপ কোনো লক্ষণ প্রকাশ পেল না। খুকির ব্যস্ততার সীমা নেই। একে ক্ষুধা, তারপরে সামনে খাদ্য সামগ্রী উপস্থিত, তাকে সামলানো মহাদায়। অথচ বিজন কি করবে তাই চিন্তা করছে। ছেলে এসে করতালি ও নৃত্য সহযোগে বলল, বাবা খুকিকে দুধ খাওয়াবে, ও মা দেখবে এসো বাবা। শেষ করবার পূর্বেই পিতার করস্পর্শ গণ্ডদেশে কঠোরভাবে অনুভব করে সে উচ্চ কণ্ঠে চিৎকার জুড়ে দিল,
দাদাকে কাঁদতে দেখে খুকি তাতে যোগ দিল। বিজনের মাথার মধ্যে কেমন করে উঠল। সবিতা বাইরে এসে তীক্ষ্ণ নেত্রে স্বামীর মুখের পানে চেয়ে বলল, কি ভেবেছ বলো দেখি? আজ সবাইকে বাড়ি থেকে তাড়াবে নাকি? বিজনের রক্তে আগুন ধরে গেল। সে খুকিকে দোরগোড়ায় বসিয়ে রেখে বলল, না, আমিই যাচ্ছি, তোমাদের তাড়ায় কার সাধ্য। বিজন চলে গেল এবং হোটেল থেকে আহার করে যখন বাড়ি ফিরল তখন রাত্রি হয়েছে। কিন্তু নিজের ঘরে যেতে তার পা উঠল না। তাকে ফেলে সবিতা যে সারাদিন কিছুই খায়নি সে কথা স্পষ্ট বুঝে সবিতার কাছে যেতে তার সাহসে কুলোল না। ফলে বৈঠকখানার অন্ধকারের মধ্যে চুপ করে বসে ভাবতে লাগল, সংসারের সুখের মূর্তিটার রূপ কি? দিনমান হোটেলের অন্নে উদর পূর্ণ করে আর রাত্রিমান অনাহারে কাটিয়ে প্রভাতে বিজন শয্যা ত্যাগ করে দেখল কোনো ক্রমে অন্তত প্রাণ বাঁচিয়ে টিকে থাকতে হলেও তাকে ছুটির মায়া কাটাতে হবে, নতুবা গৃহত্যাগ করতে হবে। কিন্তু নির্বেদ যত বড়ই হোক, গৃহ সে প্রাণ ধরে ত্যাগ করতে পারল না। দিনান্তে সবিতার মুখখানি না দেখে বোধ করি স্বর্গে গিয়ে থাকাও তার পক্ষে অসাধ্য। সবিতা অভিমানিনী, যখন তখন রাগ করে দু চারটি কড়া কথাও শুনিয়ে থাকে। তা বলে তাকে যে ভালোবাসে না এমন কথা বললে চলবে কেন? ঘণ্টা দুই কন্যার ভার নিয়ে বিজনকে হোটেলে খেতে হয়েছে, রাত্রিতে আহার জোটেনি। অথচ নিত্য 30 দিন যাকে এইরূপ দুটি না 3টি জীবের সমস্ত ভার বহন করতে হয় এবং শিশু অপেক্ষা অপগণ্ড ও অপদার্থ শিশুদের পিতার সর্বপ্রকার খবরদারি করতে হয়, তার পক্ষে মস্তিষ্ক স্থির রেখে কাজ করা যদি সবসময় অসম্ভব হয়ে পড়ে তাহলে তাকে দোষ দেওয়া চলে না। সুতরাং মনের দুঃখে যদি সবিতা একটু বিষদৃশ্য ব্যবহারই করে থাকে, সেই অপরাধটুকুর জন্য তার উপর ক্রুদ্ধ বা বিমুখ হওয়া কৃতজ্ঞতা। রাগ করে বিজন সেদিন ঘরে না খেয়ে হোটেলে খেয়েছে। অত্যন্ত সাদাসাদির পরেও রাত্রিতে সে খায়নি, বৈঠকখানা থেকে নড়েওনি। সারাদিন উপবাসের পর সবিতা রাত্রিতে খেল কিনা সে অনুসন্ধান কি বিজন করেছিল? না, এভাবে রোজ রোজ একটা না একটা গোলমাল উপস্থিত হওয়ার মূলে যে দীর্ঘ অবকাশ, তা এখন বিজনের কাছে অসহ্য বোধ হল। সে দেখল গৃহে সকল বিষয়ে যথাসাধ্য আরাম উপভোগ করাই অভ্যাস হয়ে গেছে। একটু ত্রুটি দেখলে অভিমানে আঘাত লাগে, ফলে হয় বিরোধের সৃষ্টি। কিন্তু বাড়িতে না থেকে অফিসে থাকলে কই এমন অশান্তি তো ঘটে না। ঘরে বসে প্রত্যেকটি মুহূর্তে গৃহিণীর ত্রুটি বিচ্যুতি ধরে কষ্ট পাওয়া অপেক্ষা সমস্ত দিন পরিশ্রমের পর গৃহিণীর পরিচর্যাটুকু পরম উপভোগ্য। ছুটি তার সইবে না। সুতরাং আজ থেকেই আবার 10টা-5টা শুরু করাই বাঁচবার উপায়। কিন্তু কথাটা সবিতার কাছে তুলতে কেমন বাধো বাধো ঠেকতে লাগল। কাল সবিতার অত অনুনয় বিনয়তেও বিজন কথা কয়নি। আজ হঠাৎ গিয়ে প্রথমেই তার সঙ্গে আলাপ জুড়ে দেওয়াই বা কেমন দেখাবে? বিজন একবার ভাবল সবিতা নিশ্চয়ই চা নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার চা খাওয়ার সময় অতিক্রান্ত হয়ে গেলেও যখন চা এলো না এবং বাড়ির মধ্যে থালা বাসনের ঝনঝন শব্দ ভিন্ন আর কোনো প্রকার মনুষ্য সমাগমের সন্ধান পাওয়া গেল না, তখন বিজনের ভয় হল। সে কোমরে কাপড় জড়াতে জড়াতে একটু দ্রুতপদেই ওপরে উঠে গেল এবং শয়নগৃহে গিয়ে দেখল মেঝেয় শুয়ে সবিতা তখনও নিদ্রামগ্ন। মুখ দেখে বুঝল অনাহারের চিহ্ন সুস্পষ্ট। সবিতার বিশ্রামে ব্যাঘাত জন্মাতে বিজনের কেমন মায়া হল। সে ধীরে ধীরে গৃহে প্রবেশ করে অত্যাচার পরায়ণা খুকিকে কোলে নিয়ে তেমনই সন্তর্পণে বেরিয়ে গেল। ঝিকে জানিয়ে দিল সবিতা উঠলে বিজন যে আজ অফিসে যাবে এ কথা যেন তাকে জানায়। কিন্তু ঝিকে আর বলতে হলো না। সিঁড়ির মাঝখানে গিয়েই শুনতে পেল, কোথায় যাচ্ছ চাটা না খেয়ে? বিজন নিতান্ত অপরাধীর মতো বলল, চা আমি দোকান থেকেই খেয়ে নেব, বেলা হয়ে গেছে, এখন আর ওসব ঝঞ্ঝাটে কাজ নেই। কাজ থাকা না থাকার কোনো ফল হলো না। বিজনকে ওপরে গিয়ে ঘরে বসতে হলো। সবিতার সঙ্গে কোথায় কোন ফাঁকে যে সন্ধি করবে বিজন তা খুঁজে বেড়াতে লাগলো। সবিতা জিজ্ঞাসা করল, ছুটি তো এখনো প্রায় দিন 20 আছে, তবে আজই অফিস যাবে কেন? কেন যে অফিস যাবে সে কথা বলতে গেলে এখনই হয়তো কুরুক্ষেত্র বাঁধবে।
সুতরাং কথাটাকে মোলায়েম করে বিজন বলল, এই ছুটি আর ভালো লাগছে না। অফিসে কাজকর্মের মধ্যে না থাকলে কেরানির প্রাণ আইডাই করে। বিজনকে ছুটি শেষ না হতেই অফিসে আসতে দেখে কেশববাবু হেসে জিজ্ঞাসা করলেন, কি ভায়া, শখ মিটল? বিজন মুখ নিচু করে বলল, আর শখ? কেরানির জীবনে শখ কথাটা যে একেবারেই মানায় না, এ আমি হাড়ে হাড়ে বুঝেছি। কেশববাবু বিজনের পিঠ চাপড়ে বললেন, বেশ ভায়া বেশ, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু কিরকমটা হলো? সে মশাই নানান ফ্যাচাং, প্রাণ যায় যায় হয়ে উঠেছিল এই কদিনে। যাক, প্রাণ নিয়ে যে ঘরের ছেলে ঘরে ফিরেছ, এই ঢের। এমন সময় বড় সাহেবের মূর্তি দ্বারের পাশে চকিতের মতো চোখে পড়তেই কেশববাবু নিজের টেবিলে যেতে যেতে বললেন, এখন থাক, পরে সব শুনবো ক্ষণ। মুদ্রা সব খুঁটিয়ে বলা চাই।